আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার বয়স প্রায় 9 মাস চলছে। অন্তর্বর্তীকালীন সরকার, ইংরেজিতে বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট। তো এই সরকারের বয়স 9 মাস। এই সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা বাড়ছে, সন্দেহ বাড়ছে, এটা বেড়েই চলছে। এই সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি অনেকের সন্দেহ বাড়ছে। তো এটা কথা ছিল না সন্দেহ বাড়ার বা আস্থাহীনতায় চলে যাওয়ার মতন ঘটনা ঘটার কথা ছিল না বাংলাদেশের মানুষের। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের ভালোবাসা ছিল। তিনি জনপ্রিয় একজন ব্যক্তি, যদিও তিনি রাজনীতিবিদ না। অনেকেই বলছেন যে যে দুঃসময়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, প্রধান নির্বাহীর দায়িত্ব, এটা হয়তো অন্য কাউকে দিলে সামাল দিতে পারতেন না। ভারত তাকে অল্পতেই ঝামেলায় ফেলে দিতে পারত। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের খুঁটি অনেক শক্ত, আন্তর্জাতিক তার কমিউনিকেশন আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আলোচনা পজিটিভ করার, ইতিবাচক করার, তার প্রশংসা করার অনেক দিক আছে। বলা হয় থাকে তিনি নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত। তো আমরা জানি যে নোবেল পুরস্কার মুসলিম দেশগুলোর অধিকাংশ মুসলিম মনীষী, বিভিন্ন বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, লেখক, তারা এই নোবেল পুরস্কার পান না। তো তিনি যখন নোবেল পেয়েছেন, তখন অনেকেরই আলোচনায় ছিল যে মুসলিম দেশগুলোতে সুদ বিস্তারের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো সমালোচনা বিভিন্ন ধরনের ছিল। তিনি 2007 সালে একটি রাজনৈতিক দল গঠন করতে গিয়ে পিছু হটেছিলেন, সেটাও আমরা জানি। 1/11-এর সময় তার ত্যাগ সম্পর্কেও জানি যে তিনি সেই সময় রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়ার কথা ছিল, প্রধান উপদেষ্টা। 2007-এর 1/11-এর সময় ফখরুদ্দিনের আগে তাকে অফার দেওয়া হয়েছিল, তিনি সেই অফার অ্যাকসেপ্ট করেননি। 2024-এর 5 আগস্টে তাকে বাংলাদেশের বিপ্লবীরা আহ্বান জানিয়েছেন যে স্যার, আপনি উপদেষ্টা হন। তিনি হয়েছেন, এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ, অধিকাংশ মানুষ তাকে স্বাগত জানিয়েছে। যে এরকম গ্লোবাল পরিচিত, বিশ্ব জুড়ে পরিচিত মুখ দ্বিতীয় আর নেই। আমেরিকান প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাদের থেকেও বহু গুণ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা, পরিচিতি সারা বিশ্বে আছে। অনেকে বলতে পারেন যে এটা বেশি বলে ফেলেছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিচয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এই পর্যন্ত। প্রেসিডেন্ট হওয়ার আগে তাদেরকে অনেকেই চিনে না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর সমস্ত দেশে চিনে। নোবেল পুরস্কার ছাড়াও বিভিন্ন ধরনের পুরস্কার, সম্মান তার রয়েছে, এবং তার এই বৃদ্ধ বয়সে শরীর ফিটনেস এখনো ঠিক আছে। তিনি তার আঞ্চলিক চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারেন, ইংরেজি ভালো জানেন, বিদেশিদের সাথে ভালো মিলতে পারেন, এবং তিনি যে নাস্তিক না সেটাও আমরা দেখেছি যে তিনি বিসমিল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ইসলামী অনেক শব্দ ব্যবহার করেন। যদিও বিতর্ক রয়েছে তিনি প্রথম একজন খ্রিস্টান নারীকে বিয়ে করেছিলেন, তার কন্যা সেই পাশ্চাত্য দেশের ইংরেজি গানের সিঙ্গার, এবং তাকে বিয়ে দিচ্ছে খ্রিস্টান ছেলের কাছে। তো এগুলো তার প্রাইভেট বিষয়, ব্যক্তিগত পারিবারিক বিষয়, একটু উল্লেখ করলাম কিছু আপনাদের বোঝার জন্য, আপনারা জানেন। তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচুর জনপ্রিয়তা আছে। 5 আগস্টের পরে বাংলাদেশের প্রতিটা এলাকার মানুষ ইউনূসকে সাপোর্ট দিয়েছে, এবং তার যারা সমালোচনা করতেন আগে, বিভিন্ন হুজুর, মাওলানারা, ইসলামিক স্কলাররা মুখ ভেঙচিয়ে কথা বলতেন, ইউনূসকে সুদখোর বলতেন, তারাও ইউনূস সম্পর্কে পজিটিভ কথা বলেছেন, তার জন্য দোয়া করেছেন।
এর মতো উল্লেখযোগ্য মুফতি মাওলানা আহ, কাজী ইব্রাহিম সাহেব তার জন্য দোয়া করেছেন, আমি শুনেছি অনলাইনে। মাওলানা তারেক মনোয়ার, তিনি একসময় তাকে সুদখোর বলেছিলেন, এখন তার পক্ষে কথা বলেন। এই দুটো উদাহরণ দিলাম। তো যাই হোক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই 9 মাসে তিনি কি অর্জন করেছেন, কি কাজ করেছেন, এটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা সমালোচনা রয়েছে। 9 মাসে আমরা কিছু ভালো কাজ তো দেখেছি, সেটা স্বীকার করতেই হবে, কিন্তু আমরা আশানুরূপ ফল পাইনি বাংলাদেশের মানুষ। একদিকে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, তাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ সমালোচনা করছে, ইউনূসের প্রতি ঝুঁকছে, তাকে বহু বছর প্রধান উপদেষ্টা পদে দেখতে চান বা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান, সেটা তো আলোচনায় আছে। কিন্তু তার যে সরকারের বডি, ইন্টারিম সরকার, এই সরকারটা অনেক দুর্বল মনে হয়েছে আমাদের কাছে। সেটা 9 মাসে প্রমাণিত হয়েছে যে তার অনেক দুর্বলতা এই সরকারের মতো রয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী চরম খারাপ, খুবই খারাপ। আইন শৃঙ্খলা খারাপ কি পরিস্থিতিতে বলবো, যে সিলেটের হবিগঞ্জের লাখাই উপজেলায় মহিবুর রহমান নামের একজন আওয়ামী লীগ সন্ত্রাস পুরো এলাকায় সন্ত্রাসী করে বেড়াচ্ছে। যখন তখন মানুষকে হাত পা ভেঙে দেওয়ার কথা বলতেছে, সাংবাদিকদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। বহু মামলার আসামি, একজন টেরর, একজন ছোটখাটো এরশাদ শিকদার, তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের, র্যাবে, সেনাবাহিনীর ক্যাম্পে, ইউনোর অফিসে, থানায়, বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ গেছে, কিন্তু তাকে ধরা হচ্ছে না। এবং প্রশাসনের অনেকেই টাকা খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং বিএনপির লোক সেখানে সহযোগিতা করতেছে। দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি। ভদ্রলোক স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন আমরা বুঝতে পারতেছি না। আইন শৃঙ্খলা বাহিনী খুবই খারাপ অবস্থা, যেভাবে থাকার দরকার। আওয়ামী লীগরা, যে ফ্যাসিবাদের দোসররা আজ খুব দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এবং চাঁদাবাজি করতেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি আওয়ামী লীগ একসাথে মিলে তারা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়। যে যুবলীগের ক্যাডাররা যে অফিস ব্যবহার করতো সেটা যুবদলের দখলে, যেই যুবলীগের ক্যাডাররা যেই ফ্রিজে মদ রেখে খেত সেটা যুবদলে খাচ্ছে। গুলশানের কথা বলছি আমি। নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, সেগুলো চলছে। শাহবাগে নারীদের নামে ট্রান্সজেন্ডার সমকামীরা কি করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাস্তাঘাটে কিভাবে ঢাকার রাস্তাগুলো ব্লক থাকে, যানজট। এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত মামলাগুলো তার সব খারিজ হয়ে গেছে। আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক প্রশংসা করতে করেছিও। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে তিনি এদেশের মানুষের পক্ষে কথা বলেননি। তাকে যখন বারবার হেনস্থা করা হচ্ছিল কোর্টে নিয়ে, তখন সাংবাদিকদের কাছে তার নিজের ভয় প্রকাশ করেছিলেন। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে যে জুলুম চাপানো হয়েছিল আওয়ামী লীগ, সেটার ব্যাপারে তিনি ট্রু শব্দটিও করেননি। কিন্তু তিনি চিফ অ্যাডভাইজার হয়েছেন বিপ্লবী সরকারের। 5 আগস্টের পরে তিনি এই সরকারের সবচেয়ে বড় পদটা তিনি বসেছেন। এটা নিয়ে অনেক আলোচনা আছে। তার গ্রামীণ ফোন, তার যে গ্রামীণ ব্যাংক, সেটা নিয়ে যে মামলা ছিল, সকল মামলা উঠে গেছে। জামাত ইসলামের এডিএম আজহারুল ইসলাম, তার মামলাগুলো রয়ে গেছে। তিনি 9 মাস এখন পর্যন্ত জেলে। মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার, তিনি এই, আমরা বলে থাকি দ্বিতীয় স্বাধীনতা, এই সময় তিনি জেল কেটেছেন দেশে এসে, তুর্কিয়া থেকে দেশে এসে জেল কেটেছেন। জামাত ইসলামের নিবন্ধন এখনো ফেরত পাননি। এখন পর্যন্ত
বাজার সিন্ডিকেট ভাঙ্গা হয়নি, অনেক পণ্যর দাম অপরিবর্তিত রয়েছে, কোনো 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 পণ্যর দাম বেড়েছে। কোথায়? আমরা তো দেখেছি বিগত দিনে 1996 সালের কথা যদি ধরি, 2001-এর কথা যদি দেখি, 1991 সালের কথা দেখি, 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারত। এই 9 মাসে তারা বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারল না? কিভাবে পণ্যর দাম এভাবে থাকে? সে আওয়ামী লীগের স্টাইলে এখন পর্যন্ত 800 টাকা গরুর গোস্তের কেজি, চালের দাম কমে নাই বরং বেড়েছে, সয়াবিনের দাম বেড়েছে, এই ইন্টারভিউ সরকারের সময় বেড়েছে। আইন শৃঙ্খলার তো অবস্থা জানেন, এবং বিভিন্ন জায়গায় পদায়ন হচ্ছে সরকার প্রশাসনে, সরকারের বিভিন্ন বড় বড় পদে বিভিন্ন দুষ্কৃতকারী ব্যক্তি, আওয়ামী লীগের ফ্যাসিবাদের লোকজন, সন্ত্রাসী লোকজন, বিভিন্ন মামলার আসামি, তারা বিভিন্ন পদ পদবিতে আছে। আজকে এই সরকারের মতো যারা আছে, এই যে তিশা নামের একজন নারী অভিনেত্রী, ফজিলাতুন্নেসা মুজিবের অভিনয় করত, তার হাজবেন্ড উপদেষ্টা, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তারা উপদেষ্টা পদে আছে। ফাউজুল কবির এই ভদ্রলোক ইউনাইটেড কোম্পানির উপদেষ্টা ছিল, আজকে তিনি জ্বালানি উপদেষ্টা। ইউনাইটেড কোম্পানি কিভাবে শেখ রেহানাকে, শেখ হাসিনার ছেলেকে ব্যবহার করে, কিভাবে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে, সেই সময় বিদ্যুৎ খাতকে কিভাবে লুটপাট করেছে। মোট কথা, আমরা যেটা দেখতে চেয়েছি, আমি নিজে তো ব্যক্তিগতভাবে রাজপথে ছিলাম, 15.5 বছর তো আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, এর আগেও করেছি, এবং এই যে জুলাই মাসে, আগস্ট মাসে তো রাজপথে ছিলাম। আমরা যেটা আশা করেছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা তার সরকারের বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা পদে দেখতে পাচ্ছি, তাদের ভোগ বিলাসিতা দেখতে পাচ্ছি, এবং আন্দোলন করেছে ছাত্ররা, সেই ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা বানানো হয়েছে, তারাও অনেক বিতর্ক তৈরি করেছেন। সবকিছু মিলে একটা বাজে পরিস্থিতি, মানুষের জনসমর্থন কমছে সরকারের প্রতি। আমরা আশা করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভবুদ্ধির উদয় হবে, তাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। মানুষ লোভে পড়ে অনেক কিছু হয়ে যায়। আমরা দেখেছি জাম্বিয়াতে, দেখেছি আফ্রিকার কয়েকটি দেশে দেখেছি, আমরা মালয়েশিয়াতে দেখেছি। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ 100-র কাছাকাছি বছর বয়সেও তিনি প্রধানমন্ত্রী পুনরায় হয়েছিলেন। একটা সময় তিনি পালিয়ে গিয়েছিলেন সৌদি আরব, তিনি প্রধানমন্ত্রী থাকবেন না, তার ভাতিজাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি পালিয়ে গিয়েছিলেন, এজন্য জনগণ তাকে চেয়েছিল, তিনি খুবই জনপ্রিয়। কিন্তু আবার পরবর্তীতে তিনি কয়েক বছর পরে তিনি দেশের প্রধানমন্ত্রী আবার হন। তার মতো জনপ্রিয় ব্যক্তিও তিনি ক্ষমতা লোভী ছিলেন, সেটা প্রমাণ দিয়েছেন ডক্টর মাহাথির মোহাম্মদ। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো লোভে পড়ছেন কিনা, ক্ষমতা বড় সাংঘাতিক জিনিস, তিনি দেশকে কোনো বিপদে ফেলছেন কিনা অনেকের সন্দেহ বাড়ছে। চট্টগ্রামের বন্দর বিদেশিদেরকে ইজারা দেওয়া নিয়ে, বা বাংলাদেশের উপর থেকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে, করিডোর দেওয়ার ব্যাপারে, মানবিক করিডোর, তো এসব ব্যাপার নিয়ে, এবং বড় বড় প্রকল্প করছেন ইমারত নির্মাণের, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই ধরনের সরকার বড় বড় এই ধরনের প্রকল্প কিভাবে নিতে পারে? তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটা বাজে পরিস্থিতি। এই সরকারের যারা উপদেষ্টা, অধিকাংশ হচ্ছে 111-এর কুশীলব, প্রথম আলো, ডেইলি স্টারের প্রোডাক্ট, দিল্লির এজেন্ট, বিভিন্ন বিতর্কিত ব্যক্তিরা, এবং বিভিন্ন বিতর্কিত ব্যক্তিরা বিভিন্ন পদে যাচ্ছেন প্রশাসনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে। এখন পর্যন্ত তিনি আওয়ামী সিন্ডিকেট ভাঙতে পারেননি। তো সুতরাং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যাতে শুভবুদ্ধির উদয় হয়, সকল সিন্ডিকেট ভেঙে একটা ভালো পরিস্থিতি তৈরি করে, ফ্যাসিবাদের দোষরদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে বিচার করে খুব দ্রুত
একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে এদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে না, তারা যাতে তাদের পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত করতে পারে। রাষ্ট্র আহ, রাষ্ট্র শাসনের জন্য, রাষ্ট্রের নীতি নির্ধারণিকা পদে বসাবার জন্য যাতে জনগণ তাদের সরাসরি ম্যান্ডেট ভোটের মাধ্যমে দিতে পারে, সেই ব্যবস্থাটুকু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের করে দেওয়া উচিত বলে মনে করি আমি। আসসালামু আলাইকুম।